নমস্কার। মানব সংবাদ ফেসবুক লাইভ। আজকের আলোচনার বিষয় সম্পাদক, লেখা, লেখক। অনেকেই বলেন এবং বলছেন, আজও একজন ফোন করে বলছেন যে আপনি তো সম্পাদক, অথচ সম্পাদক, লেখক এদেরকে নিয়ে কিছু বলেন না কেন? ঠিক আছে, আজই বলবো। এই জন্যে এই বিষয় বেছে নেওয়া হয়েছে। বলবো, নিজেদের সমালোচনা করা একান্ত দরকার, তা নাহলে বোঝানো যাবে না যে আমরা কি বলতে চাইছি, আমরা কি করতে চাইছি। আলোচনা শুরু করার আগে একটা কবিতা পড়েছি। কবিতার আমি কবির নাম বলবো না, হেডলাইন বলবো না। যারা পাঠক তারা বুঝে নিন। যদি পাঠক হন তাহলেই বুঝতে পারবেন তারা কবিতার বই পড়েন, কবিতা বোঝেন, কবিতার প্রতি তাদের আগ্রহ আছে। অর্থাৎ লেখক, লেখা এবং পাঠক এটা হতে পারে। প্রশংসা জ্ঞানীরা করে, জ্ঞানী মূর্খের ভুল ধরে নাকো। জ্ঞানীরা করলেও ভুল সংশোধনের চেষ্টাই থাকে। মূর্খকে বোঝাবার সাধ্য কি আছে? সব জানতা মন করে বুলি আওড়ায়, সব জানতা মনে করে হবে। তর্কে নিজেকে প্রমাণ করে সেরা, যা জানে তা ঠিক জানে, বাকি সব ভুল। অভদ্রতায় কেউ নয় তার সমতুল, ভালো কথা বললেও মন্দ করে মানে। নিজে যা জানে তাহা সর্বশেষ জানে। তর্ক যদি বা হয় জ্ঞানীদের সাথে, মীমাংসার জন্য নানা পথ খোলা থাকে। মূর্খের আচরণে মনে ভয় হয়, জেঁকে বসে থাকে এ সমাজে নেই সংশয়। যত ভালো ব্যবহার করে মূর্খের সাথে, একদিন উঠে নাচবেই তোমার মাথাতে। যত ভালো ব্যবহার করো, হবে এখানে করো মূর্খের সাথে, একদিন উঠে নাচবেই তোমার মাথাতে। জ্ঞানীদের সাথে মেলামেশা করে যাও, মূর্খ হতে শতহস্ত দূরেতে দাঁড়াও। অক্ষর জ্ঞানহীন মূর্খ ওরা নয়, ব্যবহারে দেয় মূর্খেরই পরিচয়। শেষ লাইনটি বড় মুশকিলের লাইন। অক্ষর জ্ঞানহীন মূর্খ ওরা নয়, ব্যবহারে দেয় মূর্খেরই পরিচয়। অর্থাৎ তাদের জ্ঞান আছে, জ্ঞান মানে আক্ষরিক জ্ঞান, জ্ঞান নেই আসলে ধরে নিতে হবে। তা নাহলে আমি সব জানতা এটা কেউ বলে না। এই যে কবিতার মধ্যে যে কথাগুলি আছে সেগুলি অতি বাস্তব। আমরা সকাল সন্ধ্যা যে সমস্ত মানুষের সাথে মেলামেশা করি, তাদের অনেকেই এই কবিতার চরণগুলির সাথে অনেকের ব্যবহার মিলে যাবে। এখন তারপরেও আমরা কি শিখছি? আমরা কি শিক্ষা নিচ্ছি না। কবিতার বিষয় এখানে শেষ। আমি কবিতার বিশাল কোনো বুদ্ধা নই। যেহেতু সম্পাদনা করি, সম্পাদকের কাজ করি, কবিতা পড়তে হয়, কিছু কিছু মাথায় ঢুকে, সামান্য, কবিদের মতো নয়, বা যারা আসল সাহিত্যের পাঠক তাদের মতো কিছু আমার জ্ঞানগম্যি নেই। কবিতাটা পড়লাম, আমার ভালো লাগলো। কবির আমি নাম করলাম না, কবির নাম যারা জানেন তারা জেনে নেবেন, আর যার লেখা তিনি নিশ্চয়ই জেনে যাবেন কার কবিতা পড়লাম। এখন আজকের বিষয় আসছে, সম্পাদক, লেখা, লেখক। এরকম বিষয় কেন? বিষয় এই জন্যই যে মাঝে মাঝে আত্মসমালোচনার প্রয়োজন হয়। যেহেতু আজ দীর্ঘদিন ধরে, প্রায় 3 দশকের বেশি সময় ধরে, 3 দশক কেন, প্রায় 5 দশকের কাছাকাছি, মানে শুধু সাহিত্য নয়, তার সঙ্গে আরও অনেক কিছু সম্পাদনা করেছি। 5 দশকের কাছাকাছি এই সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে যে অভিজ্ঞতা এবং সম্পাদকের কি দায়িত্ব হওয়া উচিত তার সম্পর্কে যে জ্ঞানটুকু অর্জন করেছি, তার 2-4টি উদাহরণ, 2-4টি নজির আমার শ্রোতা দর্শক বন্ধুদের, ফেসবুক বন্ধুদের কাছে বলা চেষ্টা করছি।
সম্পাদক, সম্পাদকের কাজ কি না সম্পাদনা করা, ইংরেজিতে বলে এডিট, এডিট থেকে এডিটর। আর যারা বেশি পণ্ডিত তারা আবার পত্রিকার এডিটরকে বলে পত্রিকার সম্পাদক, মানে সেক্রেটারি। এমনকি বড় বড় উকিলবাবুরাও এরকম নোটিশ করেন, আমাকে লিখেছেন সেক্রেটারি মানভূম সংবাদ, মানে কত জ্ঞানগম্যী তাদের। একজন বিশাল বড় পার্টির নেতা, মস্ত বড় নেতা, মানে তার তালগাছের মতো উঁচু বড় নেতা, মানে চুরির নেতা আর কি, তিনিও একবার লিখলেন সেক্রেটারি অমুক পত্রিকা। তো যেরকম অনেক কিছুই আছে, অনেক কিছু অনেকেই জানবে এমন কোনো কথা নয়। তবে যারা জানে না তারা যদি স্বীকার করে ঠিক আছে আমি জানি না, তার জেনে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা জানে না তারা যদি বাইরে বলে যে আমি সব জানতাম, সেইটি হচ্ছে ভীষণ ক্ষতিকারক সমাজের পক্ষে। সাহিত্যের কথা তো ছেড়েই দিন, যে কোনো কাজের জন্যই যদি সব জানতা হয়ে যায় অথচ তিনি কিছুই জানেন না, অথচ অভিনয় করবেন এমন যে সব কিছু জেনে বসে আছেন তিনি, বাকি তার সঙ্গে যারা আশেপাশে যারা আছে তারা কিছু জানেন না। এরপর আসি সম্পাদক। সম্পাদকের দায়িত্ব ভীষণ বড়, ভীষণ, খুব বেশি। কোনো পত্রিকা বা কোনো কাগজ বা কোনো সংবাদপত্র সম্পাদনা করতে গেলে তাকে সব জানতে হবে। প্রথম কথা, সব জানতে হবে মানে কি সবাই পণ্ডিত হতে হবে কোনো মানে নাই। সব বিষয়ে কিছু না কিছু তার বহির্বিশ্বের যে জ্ঞান সেইটা থাকা দরকার, এক হচ্ছে। আর তাকে সবচেয়ে বড় পাঠক হতে হবে, তবে সম্পাদক হতে পারবে। সম্পাদক আক্ষরিক অর্থে বা বাস্তবে অর্থে যদি সম্পাদকের কথা বলতে হয়, সম্পাদকের কি হওয়া উচিত, তাহলে তাকে সবচেয়ে বড় পাঠক হতে হবে। তার বই পড়া অথবা বইয়ের বিষয়ে যেসব হচ্ছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা তার ভীষণ প্রয়োজন। এখন ধরুন যেমন আমাদের অসুবিধা হয়, কেউ খবর একটা পাঠিয়েছে, আমার সাংবাদিক খবর পাঠিয়েছে, সেই খবরটা সঠিক কি না এটা যাচাই করার উপায় কি? যাচাই আমাকে করতে হবে। তা যদি না হয় তাহলে তার পরের দিনে একটা নোটিশ চলে আসবে। বা এমন কিছু হয়ে গেল, যদি সেই খবরটা আমি না পড়ি যদি সম্পাদনা হয়ে যায় বা কাগজ বেরিয়ে যায়, তাইলে এক হচ্ছে সমাজে তার প্রতিফলন পড়বে একরকম, মানুষ ছিছি করবে। ভালো হলে তো কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ হলে সেটা এত মারাত্মক খারাপ যে সেই খারাপকে রিপেয়ার করা যায় না। এরকম ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। যেমন একবার একটা পত্রিকায় মহালয়া সংখ্যায় একজন লিখলেন, এক স্বঘোষিত সাহিত্যিক কিনা আমি জানি না, স্বঘোষিত লেখক, তাকে তারপর থেকে আমি ব্ল্যাকলিস্ট করে দিয়েছি, তার কথা লিখিনি। এরকম অনেকগুলো আছে, একাধজন নয়, এটা একজনের কথা আমি বলছি। একটি গল্প তিনি লিখলেন, গল্পটি আমি পড়িলাম, নামগুলো দেখলাম আলাদা আলাদা, এর আগে তো আমি কোনো গল্পে পড়িনি। কিন্তু যেদিন পত্রিকাটা বেরিয়ে গেল সেই দিন আমাকে একজন কলকাতার এক পাঠক আমাকে ফোন করে বলছে, স্যার আপনার ফোনে হোয়াটসঅ্যাপে একটা পাঠিয়েছি। আমি কি পাঠিয়েছেন না, একজন আপনার পত্রিকায় যেটা বেরিয়েছে সেইটার খালি পাত্রপাত্রীর চরিত্রগুলির নামগুলি আলাদা, আর হুবহু একটি পত্রিকার নাম শেষটা দন্তন্য আকার, আমি গোটাটা বলছি না, নামটা ... দন্তন্য আকার, সেই পত্রিকায় ওইটি বেরিয়েছে তার নামে। কিন্তু পাত্রপাত্রীর ধরুন পাত্রর নাম আছে সমর, তার জায়গায় করে দিয়েছে অমর, পাত্রর নাম আছে বর্ণালী, তার জায়গায় করে দিয়েছে সোনালী। এই ধরনের গল্প, এই ধরনের কাজ পাঠক হলে ধরতে পারা যায়। এখন যদি আমি না পড়ি বা না শুনি, না দেখি, তাহলে আমার পক্ষে এটা ধরা সম্ভব নয়। যেমন প্রতিদিন যে সমস্ত কবিতা বা লেখা আমার দপ্তরে আসে, সেই দপ্তরের লেখাগুলি সবই পড়তে হয়। তাতেও দু চারটা মিস করে না এরকম কথা নয়, কারণ এই পুরুলিয়া শহরের কথা আমি বলছি না, সারা বাংলায় 30,000-এর বেশি পত্রিকা, কত রকমের পত্রিকা, তার নাম শুনে শেষ হবে না।
মোটামুটি কাগজে কলমে 30,000-এর বেশি পত্রিকা, এটা আন্দাজ, কোনো রেজিস্ট্রেশন অধিকাংশই নাই, মানে 1%ও রেজিস্ট্রেশন নাই। কাজে রেজিস্ট্রেশন থাকলে আরএনআইয়ের নাম থেকে পাওয়া যেত। আরএনআই যা কয়েকটি পত্রিকার নাম আছে, এছাড়া কোনো পত্রিকার নাম নেই। তারা সাহিত্য পত্রিকা বলে চলছে, কেউ খেলার পত্রিকা বলছে, কেউ সিনেমার পত্রিকা, যার যা ইচ্ছা, কেউ বিজ্ঞান পত্রিকা, নানা রকমের পত্রিকা, এবং তারা পর্নোগ্রাফিও আছে, কামশাস্ত্রও আছে, সবই আছে। এখন এগুলো তো সবার পক্ষে সব পত্রিকা পড়া সম্ভব নয়। তাহলে সম্পাদক করবেন কি? সম্পাদকের বড় বিপদ। এই বিপদের মধ্যেও তাকে কাজ করতে হবে এবং যতটা সম্ভব তাকে দেখতে হবে যে অন্য কোথাও প্রকাশিত এই লেখাটি দিলেন কিনা। যেমন আমি একবার একটা লেখা বললাম যে এই কবিতাটা একটা লোক 5 জায়গায় দিয়েছে, একই কবিতা। তিনি জীবনে হয়তো ওই একটি কবিতা লিখেছেন, আর লেখেননি, কিন্তু ওকে সব পত্রিকায় দিতে হবে। আমাকে সঙ্গে সঙ্গে একজন নামটা আমি বলি যে কৃষ্ণা বসুর নাম করে বলে দিলেন যে ইনি একটা লেখা 12টা জায়গায় দিয়েছে, আপনি কি 5 জায়গায় বলছেন, এবং খুব নামী লেখক। এরকম ঘটনা কিন্তু আছে। এরপর আসুন সম্পাদনার আরও বিড়ম্বনা, সম্পাদকের বিড়ম্বনা কীরকম? সম্পাদকের বিড়ম্বনা হচ্ছে যারা লিখলেন তারা সব ভুলভাল তথ্য দিয়ে দিলেন। যেমন কিছুদিন আগেই, বছরখানেক আগেই, এখানের এক সম্পাদক একই বিপদে পড়েছিলেন, কিন্তু তিনি কার দায়ী চাপাবেন সেই সব নিয়ে দিশেহারা। যারা ছিলেন, যারা যুক্ত আছেন, তারা বলছেন আমি তো জানি না, যা করেছে ওই করেছে। আবার আরেকজন, তিনি বলছেন আমি তো জানি না, কি হচ্ছে পেরিয়েছে আমাকে দেখায়নি। এরকম করে তারা দায়িত্ব এড়াইলেন। কিন্তু যে গোলমালটা হয়ে গেল ওই বঙ্কিমচন্দ্র আর রামমোহন রায় নিয়ে, সেই গোলমালটা কিন্তু কোনো সমস্যার সমাধান হলো না, বা পরবর্তীকালে ওটার যে একটা রেকটিফিকেশন, মানে যাকে বলে সংশোধনী, এটা যে প্রকাশ্যে দেওয়া উচিত ছিল সেটাও সে করেনি। আসল তো ব্যাপার হচ্ছে এখন যা জমানা হয়েছে তাতে সাহিত্যের ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেছে। সম্পাদক হলে ব্যবসা হবে, সম্পাদনা না করলে ব্যবসা হবে না। মনেশবাবু সম্পাদক হওয়া উচিত, আপনাকে চলে আসুন, আমি সম্পাদক করে দেবো, কোনো অসুবিধা নেই, সম্পাদক করে দেবো, তাহলে আপনার লাখ লাখ টাকা রোজগার হবে। প্রত্যেকের এসে পয়সা নেন, 600 টাকা, 800 টাকা, 900 টাকা দিয়ে যা খুশি কাকঠ্যাং বকঠ্যাং যা খুশি লিখে ছাপিয়ে বই বার করে দেন, ভালো বাণিজ্য হবে, টাকা পয়সাও রোজগার হবে। আপনি সম্পাদক হয়েছে বিভিন্ন জায়গায় মালা পরে বেড়াবেন, আপনার সুযোগ আছে, আপনি করতেই পারেন। এখন ব্যাপার হলো সেই সম্পাদকের ঘাড়ে চেপে গেল গোটা বিষয়টি। কিন্তু সম্পাদক করবেন কি? সম্পাদকের করা উচিত ছিল। সম্পাদক লেখা পত্রিকায় ছেপে দিলেন, অথচ তিনি দেখলেন না। আবার অনেকে বলছেন যে সম্পাদক দেখেছেন, সম্পাদক নিজেই বুঝেন না, তো কি বুঝাবেন? এটাও অসম্ভব কিছু নয়। তার কারণ সম্পাদকের সংখ্যা যে হারে বাড়ছে, এবং যেহেতু সম্পাদকের কোনো ইন্টারভিউ নেই, যে ইন্টারভিউ তো পাস করে সম্পাদক হয়েছেন তা তো নয়। আমি সম্পাদক হয়ে গেলাম, আমি কিছু জানি না জানি সম্পাদক। আর কি সম্পাদনা করব না, নামি লেখকের লেখা আমি সম্পাদনা করছি। আমার পত্রিকায়, আমার সম্পাদনায় এক পত্রিকায় ভালো ভালো লেখক লেখিকাদের লেখা বেরোচ্ছে। তাইলে এমন সেই হলো কি, মানে ধরুন আমি এমএতে অনার্স পরীক্ষা দিচ্ছি, আর আমার যিনি পরীক্ষক তিনি হলেন প্রাইমারি টিচার। তাহলে কী রকম পরীক্ষা হবে? ঘটনাটা হয়ে গেল সেই রকম। এখন এটার উপরে নির্ভর করছে, কিসের উপরে নির্ভর করছে না, লেখকদেরও নির্ভর করছে, লেখার উপরে নির্ভর করছে। লেখা এবং লেখক তাদেরকেও বেছে নিতে হবে যে কোথায় আমি লেখা দিব। আমি এমন জায়গায় লেখা দিব যিনি সম্পাদনা করছেন তিনি নিজেই কিছু জানেন না, তার লেখার কোনো ঢং নেই, তিনি 2 লাইন ভালো করে লিখতে পারেন না, তার বানানে কোনো জ্ঞান নেই, কোথায় হ্রস্ব হবে কোথায় দীর্ঘ হবে জানেন না, দন্তন্য মূর্ধন্য জানেন না, কোনোটা জানেন না, কোনোটা দীর্ঘই হ্রস্বই জানেন না, অথচ দন্তস্ব মূর্ধন্যস্ব জানেন না, তালেবস্ব জানেন না। তিনি ডিগ্রি তার থাকতে পারে, তিনি ডক্টরেট হতে পারে, আরও কিছু হতে পারে, ডিলিট হতে পারে, কিন্তু তার যে বাস্তব জ্ঞান যদি না থাকে তাহলে তিনি সম্পাদনটা কী করে ঠিক মতো করবেন? আমি বলছি না আমি বিরাট পণ্ডিত, আমি কিছুই বুঝি না, আমি সাহিত্যে কিছু বুঝি না, তবে ঘষা মাজা করে যেটুকু এতদিন ধরে অভিজ্ঞতা অর্জন করেছি তার থেকে কিছু কিছু বুঝি, নামমাত্র সামান্য হলেও বুঝি। আর যেহেতু চুল নেই মাথায়, বয়সটা বেড়ে গেছে, কাজেই
আমার থেকে কম বয়সী বা আমার সমবয়সী বা কিছু বেশি বয়সী লোকরা বিশ্বাস করে আমার কাছে লেখা পাঠান। সেই লেখার মধ্যেও এমন অনেক ঘটনা আছে, আমি এটা আমার কৃতিত্ব বলে আমি দাবি করছি না, কিন্তু এমন ঘটনা আছে যে একজন অত্যন্ত খুব নামী ঔপন্যাসিক গল্পকার একটি লেখা পাঠিয়ে দিলেন। সেই লেখার পর তাকে আমাকে বলতে হলো এই লেখাটা আমার বাবু পরীক্ষায় ছাপা যাবে না। তার কারণ কি, এটা পুরনো লেখা, তুমি অন্য জায়গায় ছাপিয়েছো, এটা আমাকে দিয়ে দিয়েছো, আমি এটা পড়েছি আগে অন্য জায়গায়। সঙ্গে সঙ্গে যেহেতু তিনি মূর্খ সাহিত্যিক নন বা মূর্খ সাহিত্যকর্মী নন, সেই জন্য সঙ্গে সঙ্গে তিনি তার দোষ স্বীকার করে, ভুল স্বীকার করে, আমি দোষ বলছি না, ভুল স্বীকার করে বললেন যে না আমি অন্য লেখা দিচ্ছি, টাটকা লেখা দিচ্ছি, এটা ভুল হয়ে গেছে। আর অন্য কী করবে, না 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 এরকম লেখা হয়নি, হ্যাঁ কোনো অমুক, হ্যাঁ কোনো অমুক, হ্যাঁ সম্পাদক খুব অহংকারী, হ্যাঁ সম্পাদক গরু বাছরের রচনা করে, সম্পাদনা করে, আর সেই সম্পাদক এইসব বলছে। তারা কবির কি বুঝে, তারা লেখার কি বুঝে? আসলে তো ওই যে কবিতাটা আমি প্রথমে পড়লাম, যে জ্ঞানী জ্ঞানের বিষয়ে তর্ক করতে পারেন, জ্ঞানী মূর্খের সঙ্গে কথা বলতে চান না, মূর্খকে বোঝাবার চেষ্টা করেন না, তারপরে যখন দেখনি বুঝেন যে ইনি মূর্খ, তার সঙ্গে কথা বলার চেষ্টাও করেন না। জ্ঞানী লোক কখনো রেগে যান না এইভাবে। জ্ঞানী লোক কী করেন না, তিনি বোঝান চেষ্টা করেন, তিনি লোকের কাছে বিনয় ভাব দেখান, তিনি লোককে বোঝানোর চেষ্টা করেন, সংশোধনের চেষ্টা করেন। জ্ঞানী কখনো অহংকার করেন না, আর মূর্খ কিছু না জেনেও অহংকার করে। ফলে কি হয়ে যাচ্ছে, মানুষের কাছে তার এক্সপোজ হয়ে যাচ্ছে। এক্সপোজ এমনভাবে হচ্ছে যে লোক বুঝে যাচ্ছে যে এরা সত্যিকারের ব্যবসার জন্যেই সম্পাদক হয়েছে। এই ব্যবসায়ী সম্পাদকরাই সাহিত্যের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আর তাতে কিছু ওই হরিবোল পার্টি বলছি আমি, যারা লেখালেখির মধ্যে থাকতে চান না, খালি শোবাজি, এখানে অনুষ্ঠান করব, ওখানে অনুষ্ঠান করব, এখানে এই করবো, ওখানে মালা পরব, এখানে কী জন্য মালা পরছি জানেন না, কে মালা দিচ্ছে দেখেন না, মালা দেওয়ার আজও যোগ্যতা আছে কিনা দেখেন না, মালা পরছি কিসের জন্য পরছি, আমি কিছুই করি না, খালি অনুষ্ঠান করি, তাতেও আমি মালা পরছি। এতে সর্বনাশটা আরও বেশি হচ্ছে। সাহিত্যের কোনো কাজ এতে হচ্ছে না, সম্পাদকের কোনো কাজ হচ্ছে না, অথচ আমি সম্পাদক। আমি বছরে একটা পত্রিকা করি, সবার এখানে ওখান থেকে লেখা নিই, সেই লেখাটা কারেকশন করি না, সেই লেখার মানে বুঝি না, সেই লেখা আমি ভালো করে পড়ি না, পড়িলেও আমার অর্থ বোঝার ক্ষমতা নেই, আমার সেই যোগ্যতা নেই। আর যাদের যোগ্যতা আছে তারা এইসব মাথা ঘামাতে চায় না, তারা বলে কে বেগার খাটবে, এত কি দরকার আমার দেখার, আমি তো আর তার জন্য কোনো পয়সা পাবো না, দেখতে চায় না। আর সম্পাদক করে আমি এত সম্পাদনা করেছি, আমি এত পত্রিকা সম্পাদক, আমি এত, আরে তুমি নিজে কি করেছো সেটা দেখাও না আগে, সম্পাদক কি সম্পাদনা করেছো সেটা আগে দেখাও। লোককে তেল লাগিয়েছো, কারো সম্পর্কে পয়সা নিয়েছো, পয়সা নিয়ে তার সম্পর্কে লিখে দিয়েছো, এ লিখলো ও লিখলো, সেই লোকটা তাকে চেনেই না, লিখে দিল। আমাকে এসে বলছেন যে আমাকে নিয়ে একটা বই বেরোবে, তা আপনি চাইলেন আপনি একটা লিখে দেন। বলি আমি তোমাকে চিনিই না ভালো করে, আমি লিখবো কী করে, আমি লিখতে পারবো না। তাতে সে রেগে গেল, বলি রেগে গেল বয়ে গেল, আমি যা চিনি না আমি লিখবো কী করে, আমি তোমার কথাগুলো শুনে শুনে আর লিখবো কি, মোটেই আমি লিখবো না, ওরকম লেখক আমি নই, আমি লেখকই নই, কাজে আমি লিখবো কোথায়। এইটা হয়ে গেছে এখনকার অবস্থা। এই অবস্থার থেকে বেরোতে হলে সাহিত্য ক্ষেত্রে আমূল একটা সংশোধনী দরকার। সেই সংশোধনী কে করবে, সেই সংশোধনী, সেই রিফর্ম, ইংরেজিতে যাকে রিফর্ম বলে, সেই সংস্কার, সাহিত্যের সংস্কার করা বড় কঠিন। মানে এত বিরাট যে পরিধিতার, কাকে আপনি বুঝাবেন আর কাকে শোনাবেন, আর বোঝালে শুনবে কেন সে, আপনি কে, আপনি তার তো গার্জেন নন। আমি কবিতা লিখতে জানি বা আমি পদ্য লিখতে জানি, আমি লিখব, আমি লেখক, আমি নিজেই ঘোষণা করব আমি কবি, না আগে লিখল কবি অমুক। তার কবিতার কোনো ছন্দ আছে কিনা, কবিতার কোনো মানে আছে কিনা, কবিতার কোনো অর্থ কিনা, সেটা আদৌ কবিতা হয়েছে কিনা, অথচ আমি নিজেই লিখলাম কবি অমুক, বড় বড় নাম প্লেটে লেখা থাকলো কবি অমুক। আর এখন তো পাইকারি হারে ডয়ে পুটকি হয়ে গেছে, কিসের এগেনস্টে ডয়ে পুটকি জানি না। ইতিহাসের ছাত্র যে বাংলায় ডয়ে পুটকি লাগাচ্ছে, ডাক্তার বাংলায় ডয়ে পুটকি লাগাচ্ছে, কত রকমের এখন চলছে সব। আজকাল তো আর কোনো নিয়ম কানুন নাই,
যে আমি ডাক্তারি করি কাজে আমি বাংলা পড়তে পারবো না এমন তো নয়, বাংলা পড়তে পারি, বাংলায় আমি অনার্স করতে পারি, বাংলায় আমি এমএ করতে পারি, হইবা এমবিবিএস, তাতে কি যায় আসে। তেমনি ইতিহাসের ছাত্র বাংলায় যেয়ে গবেষণা করতে পারে। আবার কেউ বলছে আমি জিওগ্রাফি করি কিন্তু আমি বাংলায় গবেষণা করব, হচ্ছে, সবই হচ্ছে। কি গবেষণা, কি করে গবেষণা হলো, সেই গবেষণার বিষয়বস্তু কি, কেউ মাথা ঘামায় না, কারণ পয়সা দিয়ে কেনা যায়। আমাদের জেল খাটাবাবু শিক্ষামন্ত্রী, তার ডক্টরেট নিয়েও তো এই একই কেলেঙ্কারি, আরও অনেকের নিয়ে কেলেঙ্কারি, এমনকি কলেজে প্রফেসরি করে তাদের ডক্টরেট নিয়েও অনেক কেলেঙ্কারি। হঠাৎ হঠাৎ সব ডক্টরেট হয়ে যাচ্ছে, কিছু না করেই ডক্টরেট হয়ে যাচ্ছে, এসে ডিগ্রি নিয়ে চলে এলো, পিএইচডি। আমি এ নিয়ে কত কাণ্ড কারখানা, সংস্কৃত কলেজে ডক্টরেট নিয়ে তো আমরাই একটা ওই সাঁওতালডি স্কুলের বিরুদ্ধে একটা খবর করেছিলাম, সেই খবর তার ইনক্রিমেন্ট হওয়ার ছিল, সেসব বন্ধ হয়ে গেল। তার দেখে নেবো কত কাণ্ড কারখানা হয়ে গেল, কিছুই দেখতে পারেননি। অবশ্য দেখার মতো ক্ষমতা তার নেই, কারণ সত্যকে কখনো গোপন করা যায় না। ওইটা ইউজিসির থেকে ব্যান্ড একটা ইনস্টিটিউশন, তার থেকে ডক্টরেট করিল। এখন এগুলো হচ্ছে, তো সম্পাদক আক্ষরিক অর্থে যদি সম্পাদকের কথা বলেন, তাহলে সম্পাদকে প্রথমে তো লেখক হতে হবে, লেখক না হলেও তার লেখা পড়ার মতো যোগ্যতা থাকতে হবে, লেখা বুঝতে হবে, তাকে দরকার হলে জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন পত্র পত্রিকা, লেখা, কবিতা, প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি পড়ে। আর তা না হলে সোজাসুজি যেটা চলছে সেটাই হবে, যে আমি অমুক লেখা দাও, আমি লেখা ছেপে দিচ্ছি, কোনো বাছাবাছি কিছু নেই, কোনো দেখা দেখি কিছু নেই, যা এসেছে তাই ছেপে দিচ্ছি, তাহলে বলার কিছু নেই। এই যেমন একটা উদাহরণ হিসাবে বলি, আমি কিছুদিন আগে একটা লেখা চেয়ে, সবকে লেখা চেয়ে আহ্বান জানিয়েছিলাম যে পুরুলিয়ার লেখকদের একটি পত্রিকা হবে, একটা পেপার হবে, সেই পত্রিকায় আপনারা লেখা দিন পুরুলিয়ার লেখকদের। পুরুলিয়া একদম মানলি বলে দিয়েছিলাম, যে বাইরে অনেক বহিরাগত লোকরা বলে তাহলে আমরা কি লিখবো না, বলি না, আমি যেহেতু বলেছি পুরুলিয়ার লেখক, মানভূম পুরুলিয়ার লেখক বলেছি, মানভূম পুরুলিয়ার লেখকরা লেখা দিন। অনেকেই লেখা পাঠিয়েছেন, গাদা গাদা লেখা, হলে কি হবে, ছেঁটে সব সাপ। তার কারণ অধিকাংশ লেখাই পাতে দেওয়ার মতো নয়। মানে আমার মতো মূর্খ, আধ পড়া লোক, তিনিও, আমিও বলছি যে এগুলো পাতে দেওয়ার মতো নয়। তাহলে পাঠকদের কাছে যখন যাবে, যারা পড়েন, তারা আরও বেশি গোলমাল ভাববেন, যে বলবেন সম্পাদকের কোনো দায়িত্ব নেই, এইসব লেখা ছেপে দিয়েছেন। ছেটে সে পর্যন্ত 60-65 লেখা, 60 কি 59 এরকম লেখা এখন দাঁড়িয়েছে। বইটি বেরোবে, আমি প্রকাশ করে দেবো তালিকা, কাদের লেখা সিলেক্ট হয়েছে কয়েকদিনের মধ্যে, তারপর বইটা বেরোবে। তাতেও যেগুলো রাখা হয়েছে তারাই সেই লেখাগুলো যে সবই ভালো হয়েছে আমি তা বলতে পারি না, তবে 2-4টি লেখা খুব উন্নত মানের লেখা হয়েছে। যারা ওটি সংগ্রহ করবেন তাদের এটা লাইব্রেরিতে নিজের কাছে রাখার মতো, পড়ার মতো, এটা আমি গর্ব করেই বলতে পারি। কিছু লেখা খুব উন্নত মানের লেখা, এবং তারা স্বীকৃত লেখক, অবশ্যই তারা স্বীকৃত লেখক, এবং তাদের লেখার একটা স্ট্যান্ডার্ড আছে, এবং তারা পাঠক, তারা বিভিন্ন বই পড়েন, সংগ্রহ করেন, তবেই তারা এইসব কথা লিখতে পেরেছেন। এখন ঘটনা হলো যে তাইলে আজকের আলোচনায় সম্পাদক, লেখা এবং লেখক, এই যে 30,000 32,000 পত্রিকা, তার সম্পাদক হচ্ছেন ওইরকম অতগুলা লোক। এই সম্পাদকের মধ্যে কজন লোক সম্পাদকের দায়িত্ব পালন করেন? আমার মনে হয় গুনলেও বোধহয় 50 জনও হবেন না যারা সত্যিকারই সম্পাদক। কবির যেমন অসংখ্য সংখ্যায় অসংখ্য কবিরা, সবাই কবি, তেমনি সবাই সম্পাদক। একটা পত্রিকার নাম করে আমি বাইরে বেরিয়ে এলাম, আমি সম্পাদক। আর সম্পাদকীয় লেখাটা যদি তার নিজের হয়, তাহলে সেই লেখাটা পড়ার মতো লেখাই নয়, আপনি সেটাও লক্ষ্য করতে পারেন। আর কিছু সত্যিকারের লেখক আছেন, কবি আছেন, তারাও কিন্তু এই জঘন্য কাজে নেমেছেন, এই ব্যবসার কাজে নেমেছেন, যে পয়সা নাও, 2টা কপি তোমাকে কিনতে হবে, 2টা বইয়ের কপি, আর তোমাকে 600 টাকা, 700 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে দিতে হবে, অথবা সোজাসুজি বলছেন যে তোমাকে এতগুলো বই কিনতে হবে। এইরকম করে যে পত্রিকা ছাপানোর বহর যেভাবে বেড়ে চলেছে, এবং তাতে বেশ কিছু মানুষ তাদেরকে উৎসাহ দিচ্ছে, সর্বনাশ হচ্ছে সাহিত্যের এখানেই। এবং এই সর্বনাশ ঠেকাতে পারেন পাঠকরাই। পাঠকরা যদি এটাকে বয়কট করেন,
তাহলেই হতে পারে। কিন্তু পাঠকরা বয়কট করবেন না, তার কারণ হচ্ছে পাঠক তো নেই। ওই যারা লেখা দিয়েছেন তারাই পাঠক, যারা টাকা দিয়ে লেখা দিয়েছেন তারা পাঠক, তার বাইরে কোনো পাঠক নেই। এখন ধরুন 100 লোকের বই, 100 লোকের লেখা আছে, আমি 300 বই করলাম, তার 3টে করে পত্রিকা 3 জনকে দিতে হবে, আমি 300 বই ছাপব, 3টে করে দিতে হবে। অথবা আমি 100 জনের লেখা নিলাম, আমি 110টা বই করব, কারণ 10টা ওইরকম করে দাঁড়াতে হবে, নিয়ে যাবে ওই প্রকাশ হলো, এটা দাঁড়াতে হবে না, তার জন্য আর 10টা বই লাগে। এরু এরু সবাইকে দাঁড় করিয়ে এরকম করে ছবি, আবার কেউ কেউ তো আজকাল সব লোককে এরকম করে দাঁড় করিয়ে দিচ্ছে, বাইলাও সবার ছবি। এতে আমার মনে হয় না যে পাঠক পাওয়া যায়। ওরা গ্রাহক হতে পারে কিন্তু পাঠক নন, এবং পাঠক না হওয়ার জন্যই সাহিত্যের এই আজকে এই দুর্গতি হয়েছে, এবং মানুষের ইচ্ছাও থাকছে না, যেহেতু লেখার মান অত্যন্ত নিম্নমানের, এই জন্য মানুষের ইচ্ছা হয় না ওইগুলো পড়ার। আমাকে প্রশ্ন করেন, আপনি এতগুলো বই লিখলেন, আপনার বই বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। আমি চাই সত্যিকারের যারা পাঠক তারা কিনুন, আমি চাই না আলমারিতে সাজিয়ে রাখার জন্য কিনুন, এবং আমি তাদের প্রতি ইন্টারেস্টেডও নই, তাদেরকে আমি ওই রকম করে দাঁড় করাতেও রাজি নই ওই জন্যে, কারণ আমি জানি কে পড়েন আর কে পড়েন না। তাহলে তো পরে রেফারেন্স পাওয়া যাবে, যারা পড়েন তাদের রেফারেন্স দেবেন। 2-4 জন পাঠক এমন আছেন সঙ্গে সঙ্গে বলে দেবে, আমি সেই প্রথম বই যেটা বার করলাম তার 2টা কলম সঙ্গে সঙ্গে বলে দেবেন, এরকম লেখকও আছেন। আর যেটা লেটেস্ট বার করলাম তারও 6টা লাইন বলে দেবেন, এরকম লেখকও আছেন, এরকম পাঠকও আছেন। লেখক পাঠক, লেখক সেই হতে পারেন যিনি পাঠক, পাঠক যদি না হন তার লেখক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতই বলুন আমি লিখি, হতে পারে লেখা, লেখক ঠিকই কিন্তু লেখক নন, বা সাহিত্য কর্মীও তাদেরকে বলা যাবে না। তবে তারা প্রচার করে বেড়াবেন, যেমন কেউ কেউ নিজেই বলছেন আমি শ্রেষ্ঠ কবি, আমি আন্তর্জাতিক শ্রেষ্ঠ কবি, আমি সাহিত্যিক, আমি অমুক, একবারে সোজাসুজি সাহিত্যিক কথা বলে দিচ্ছেন। সাহিত্যিক অমুক, বিশিষ্ট সাহিত্যিক। সাহিত্যিক শব্দটার মানে ভালো করে বলতে পারবেন না, সাহিত্যের মানে ভালো করে বলতে পারবেন না, কিন্তু সাহিত্যিক হচ্ছে তাই, চলছে তাই। যেমন যুগ আপাং ঝোপাং টাপাং, সেরকমই যুগ। সেই আপাং ঝোপাং আবার ওদিকে গিয়েছিল। আর যিনি জ্ঞানপীঠ পেলেন শুক্লবাবু এবারের, তার হিন্দি কবিতা 2-4টা পড়ার চেষ্টা আমি করেছি। সত্যি সত্যি তিনি যে লেখক তার প্রকাশ আছে ওইসব কবিতার মধ্যে। আমার আজকাল মুখস্থ কিছু থাকছে না, এটা বয়সের দোষ, অ্যালজাইমার কিছুটা হতে পারে। সঙ্গে সঙ্গে মনে করছি আবার ভুলে যাচ্ছি, তাহলে 2-4 লাইনে আমি শুনিয়ে দিতাম। তবে তার বক্তব্য, আমি ওই কবিতার যা বক্তব্য সেটা হচ্ছে যে আমি নিজের ঘরকে দেখি কি আগে, এটা বলি। আমি নিজের ঘর দেখি কিনা, আমি ঘরের থেকে বাইরে দেখি কিনা, আমার ঘর অন্য কেউ দেখে কিনা, এরকম তার বক্তব্য আছে। আজকে আলোচনার বেশি করতে চাইছি না, অনেকে অসন্তুষ্ট হচ্ছে না, হয়তো অনেককে অপ্রিয় সত্য কথা শুনতে হচ্ছে, এবং শোনাটা খুব একটা তাদের পছন্দের নয়। এমনিতেই আমার কথা অনেকে পছন্দ করেন না, কারণ ওই যে অপ্রিয় সত্য, অপ্রিয় সত্য তো সবাই পছন্দ করে না। সবচেয়ে আমি তেল লাগাই মহান বিশিষ্ট সাহিত্যিক অমুক তমুক, এসব বলতে হবে, তাহলে তারা খুব খুশি। জীবনে একটি কি দুটি লিখিয়েছেন, তিনি হচ্ছেন বিশিষ্ট কবি। যিনি একটি কবিতা কোথাও করেছেন তিনি হলেন বিশিষ্ট কবি। কেউ 4 লাইন কপি করে টুকলি করে একটা পত্রিকায় বার করেছেন, তিনি হলেন বিরাট সাহিত্যিক। কেউ বলছেন ভ্রমণ সাহিত্যিক, কেউ বলছে প্রাবন্ধিক, কেউ বলছে বিশিষ্ট গল্পকার। বিশিষ্ট গল্পকার কাকে বলে আর বিশিষ্ট সাহিত্যিক কাকে বলে এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তারা এসব বলেন। আমি তো এই সময়ের মধ্যে কোনো সাহিত্যিক দেখতে পাচ্ছি না, সবাই লেখক, কলমচি বলতে পারেন, পদ্যকার গদ্যকার বলতে পারেন, এর বাইরে কোথাও এখন দেখতে পাচ্ছি না যাদেরকে সাহিত্যিক বা কবি বলা যায়। কবিতা অত লিখছে, হাজার হাজার কবিতা, কবিতা কই?
যে কবিতা মানুষের মনে গাঁথা থাকবে সেটা হচ্ছে কবিতা। যে কথাগুলো আমি বলতে চাই অথচ আমি বলতে পারছি না, সেটা কেউ বলেছেন, সেটা হচ্ছে কবিতা। কবিতার মধ্যে সমাজে প্রভাব থাকতে হবে, সমাজের কথা বলতে হবে। কবিতা শুধু প্রেম আর ভালোবাসা আর ফুল দেখছি, চাঁদ দেখছি, আকাশ দেখছি, এটাই কবিতা নয়। কবিতা মানুষের দুঃখ দুর্দশা মানুষ পড়লে পর যেন বলতে পারেন যে হ্যাঁ, আমাদের কথা এনারা লিখেছেন, সমাজের কথা এরা লিখেছেন, সমাজ সংস্কারের কথা লিখেছেন, সমাজের খারাপ জিনিসগুলোকে তুলে ধরেছেন। এটা হচ্ছে কবিতা। কবিতার মানে তো তাই। অনেকে অলংকার যুক্ত করে কবিতার নানা রকমের বর্ণনা দেবেন, ঠিক আছে, বর্ণনা দেন, ওটাও একটা ঘটনা, ওটাও একরকম সাহিত্য, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে তো মানুষের সমস্যা, মানুষের দুর্দশা, মানুষের অভিব্যক্তি, মানুষের যে চাহিদা, সেগুলো সম্পর্কেও কবিতাকে বলতে হবে। তা যদি কবিতা লেখকরা না বলেন, তাহলে তো আগে যারা বলেছেন তারা সবাই ভুল প্রমাণিত হয়ে যাবেন। অথচ তাদের লেখা, তাদের কবিতা আজকে শাশ্বত হয়েছে। সেগুলো গিয়ে আমরা বারবার, আমরা জীবনানন্দকে, আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমরা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের কথা তো বাদেই দেন, রবীন্দ্রনাথ সর্বব্যাপী, সবার উপরে আছেন। আমরা তো সেইটাই কোটেশন উল্লেখ করছি। কেন করছি? কারণটা কি? কেন করছি এই জন্যেই যে তারা সত্যিকারে সাহিত্যকে হৃদয়ে গেঁথে নিয়েছেন। হৃদয়ের মধ্যে থেকে, তার অন্তরের অন্তরাত্মার থেকে তাদের লেখা বেরিয়েছে। এই জন্যেই তারা সাহিত্যিক এবং তারা প্রভাসিত, উদ্ভাসিত পাঠকদের বুকে আছে। এত সোজা কাজ, সাহিত্য এত সোজা কাজ আমার মনে হয় না। আমি তো মনে করি আমরা কিছুই এখনো করতে পারিনি, এক কণামাত্রও করতে পারি না, সাহিত্যের কিছুই পারিনি। কিন্তু যারা পারেনি, সত্যিকারই পারেনি, তারা বেশি লাফাচ্ছেন, তারা বেশি মালা পরছেন, আর ভাবাচ্ছেন, লোকের কাছে দেখাচ্ছেন যে আমি বিরাট বড় সাহিত্যিক, আমি সাহিত্যের জন্য সমর্পিত প্রাণ। আর এতেই সব উদ্বেলিত, হরিবোল পার্টি সব উদ্বেলিত, হাততালি দিচ্ছে, খুব জোর হাততালি। কিন্তু হাততালিটা কিসের জন্য দেওয়া উচিত? লেখার মানের জন্য দেওয়া উচিত, লেখার জন্য দেওয়া উচিত। লেখাটা কই? সেই লেখাটা মানুষকে টাচ করছে কি, সেটা আগে দেখতে হবে। আমি ফুলের বর্ণনা দিয়ে দিলাম, আমি গাছের বর্ণনা দিলাম, আমি নদীর বর্ণনা দিয়ে দিলাম, আমি কবে কে ঘি খেয়েছে, গায়া ঘি, তার বর্ণনা দিয়ে দিলাম। তাতেই কি হয়ে যাবে? একটা দিক হতে পারে, কারো পছন্দ হতে পারে, কিন্তু সেটাই কি সব? মোটেই না, সেটাই সব নয়। উপরে সেটাই নয়, সেটা হলো একটা দিক। এটা যদি লেখকরা বোঝেন, আমার মনে হয় সাহিত্য ক্ষেত্রের উন্নতি হবে, পাঠক সংখ্যা বাড়বে, পাঠকের অভিরুচি মতো যদি লেখা পায়, পাঠকরা এখনও পড়তে চান। অনেক পাঠক আছেন, সত্যিকারই পাঠক আছেন। যেমন আমার কিছু পাঠক আছেন, একবারে হেডলাইন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পড়েন। এবং কি করে সেটা বুঝি না, তারা বলেন অমুক তারিখের অমুক কাগজে অমুক লিখেছেন আপনি। আপনার সম্পাদকীয় সেকেন্ড লাইনটাতে একটা 29 বেশি পড়ে গেছে। কারণ কি? তারা পড়েন। আর বাকি সব হাততালি দেন, পড়েন না। ওই কবি সম্মেলনের মতো কবিতা পাঠ করে যাচ্ছেন সব, এদিকে মোবাইল নিয়ে হ্যালো 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 এই করছে। কবির দিকে মন নেই। কবিতা পড়া হলো, জুপ করে এসে বসে গেল, পেছন দিয়ে গেল, শ্যুট করে চলে গেল বাইরে। এই বইমেলার কবিতা পাঠের মতো একজনও কারো কবিতা শুনেন না। তার কারণ কি? এটা কবিতা পাঠ হয়, অ্যাকচুয়ালি কবিতা সম্পর্কে কিছু হয় না। কবিতা পাঠ হলে সেই কবিতা কি বোঝা হলো, কিসের জন্য লেখা হলো, এটা যদি করা হয়। যেমন আমরা মানব সাহিত্য একাডেমি তো তৈরি করে শুরু করেছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না, রাখা যাচ্ছে না। ওটা মনে করছে এখানে পরীক্ষা দিতে হচ্ছে, লোক বিরক্ত হয়ে যাচ্ছে। এটা আমি চালু করেছিলাম, আমরা চালু করতে চেষ্টা করেছিলাম, কিন্তু এটা বিরক্ত হয়ে যাচ্ছিল। ও বাবা, ওখানে যাবো না, ওখানে গেলে আমার অন্য জায়গায় সব দেখতে পাওয়া যাবে।
যেখানে একাডেমির মিটিং হয়ে যাচ্ছে বা সাহিত্য সভা হয়েছে তখনই তিনি অ্যাবসেন্ট, আর তার পরের দিন বা তার আগের দিন অন্য জায়গায় ঠিক দেখা যাচ্ছে। কারণটা কি না, ওখানে গেলে ওই যে কবিতা সম্পর্কে তিনি যে কবিতাটা লিখে নেন সেটা সম্পর্কে বলতে হতে পারে, তিনি যে গল্পটা লিখে যান সেই গল্প সম্পর্কে বলতে হতে পারে। তাহলে সেখানে যাওয়ার দরকার নেই বাবা, তার থেকে গেলাম কবিতা সেট ড্রেস পেন্টিং করে গেলাম, যে বসলাম, গায়ের থেকে বেরোচ্ছে মানে ডুয়োর গন্ধ বেরোচ্ছে, একটা বেশ সরগোজ করে সাজগোজ করে বসে কবিতা পড়ছি। কবিতা পড়ে গেলাম এরকম করে, কবিতা মোবাইল থেকে কবিতা পড়েছেন, পড়ে ওই মোবাইলটাই সব দিনে সব জায়গায় পৌঁছে 15 বার 16 বার ওই একই কবিতা পড়েছেন, কেউ শুনছে না, নো বডি। কারণ শুনবার দরকার কি, শোনার তো কোনো দরকার নেই। উনি তো গেছেন কবিতা পড়তে, কবিতা পড়ছেন, শোনার লোক নেই। এই করে সাহিত্যের কোনো উন্নতি হবে না, হতে পারে না। আর এদেরকে যদি কেউ সাহিত্যিক বলে তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে বড় মিথ্যা। আজকের আলোচনা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন। যদি আমার বলার মধ্যে কেউ ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে থাকেন তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি, মাফ করবেন। নমস্কার, ভালো থাকুন।